এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন আমি আছি বালি ব্রিজে। দেখতেই পারছো এখনও সূর্যদেবের কিন্তু দেখা মেলেনি, এখনও চারিদিক অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যেই আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি রাইডে। কোথায় যাচ্ছি বলো তো? এত তাড়াতাড়ি বলবো না, ওয়েট করো, দেখতে থাকো, আসছি আবার খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা। ভোরের কুয়াশা গায়ে মেখে আমরা চললাম আমাদের মিট আপ পয়েন্টের উদ্দেশ্যে। সেখানে সবাই ওয়েট করছে আমাদের জন্য। মিট আপ পয়েন্টে এসে দেখি অনেকেই এসে গেছে, আর কিছুজন বাকি আছে। তারা এলেই আমরা রওনা দেব আমাদের গন্তব্যে। হ্যালো, সাথে কে আছে বলো তো? বানিদা, কোথায় যাচ্ছি আমরা? এখন আজকে আমাদের রাইড বেশ কয়েকটা জায়গাতে রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে জয়পুর ফরেস্ট, তারপরে ব্রিটিশ এরোড্রাম একটা রয়েছে, ওখানে যাব। তারপর ওখান থেকে যাব গনগনি, তারপরে সময় যদি হয় তাহলে প্রয়াগরাজ ফিল্ম সিটি, এবং তারপর রিটার্ন, এবং সেটা আমাদের ধুলাগড়ে গিয়ে কমপ্লিট হবে। আলটিমেটলি মোটামুটি 315-20 কিলোমিটার মতো টার্গেট টোটাল আর কি। এখন আমরা বেরিয়েছি, মোটামুটি সবাই এসে গেছে প্রায়, আর 10-15 মিনিট পর আমরা স্টার্ট দেবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আবার দেখা হচ্ছে ব্রেকফাস্ট করতে গিয়ে। ততক্ষণের জন্য টাটা। বলে দাও। সবাই একে একে আসার পর আমরা আর দেরি না করে আমাদের বাহনে চেপে বসলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা তারকেশ্বর রাস্তা ধরেছিলাম, রাস্তাটা ভালো সেই জন্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বনলতাতে ব্রেকফাস্ট করব বলে। এখন আমরা এসেছি বনলতাতে ব্রেকফাস্ট করতে। দেখা যাক কি কি আছে। ব্রেকফাস্টে টিনটিনদা নিয়েছিল ডিম টোস্ট, আর আমরা নিয়েছিলাম পুরি সবজি। বনলতার খাবার আমার খুব ভালো লাগে না, মোটামুটি জাস্ট চলে যায়। যাক, এইটা বেটার এর তুলনায়। তো ঠিক আছে, ঠিক আছে, চলে যায়। দামটা বেশি, জায়গাটা ভালো, সেই জন্য দামটা বেশি। অতটাও ভালো না, ঠিক আছে, চলে যায়। ব্রেকফাস্ট করে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জয়পুরের জঙ্গলের মাঝখান থেকে যখনই আমি যাই, বিশ্বাস করো, মুগ্ধতায় আমার মন ভরে ওঠে। এত সুন্দর লাগে চারদিকটা। আজকে আমরা যাব জয়পুর জঙ্গলের ভেতরে একটা ব্রিটিশ এয়ারবেস আছে, সেটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলছি, চারপাশে ঘন জঙ্গল। কি যে সুন্দর লাগছিল কি বলবো। এটা পিঁপড়ের ঢিপি, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমরা মাঝখানে পথ হারিয়ে ফেলেছিলাম, আমাদের টিমের সবাই এগিয়ে গেছিলো, আমরা পিছিয়ে গেছিলাম। আমি তো ভাবলাম এই রে, এই জঙ্গলে হারিয়ে না যাই, তাহলেই গেল। কিন্তু হারাইনি, ফাইনালি রাস্তাও খুঁজে পেয়েছি, আর আমাদের টিমের অন্য মেম্বারদেরও দেখা পেয়েছি। জঙ্গলের ভেতরেও অনেক ছোট ছোট গ্রামও আমার চোখে পড়লো। কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানে থেকে গেলেই বোধহয় ভালো হয়। আমি জঙ্গলের সৌন্দর্য দেখে একটা ঘোরের মধ্যে ছিলাম। সম্বিত ফিরে পেলাম যখন আমি এয়ারবেসে এসে পৌঁছালাম। তখন চারিদিকের সৌন্দর্য এত সুন্দর কি বলবো। গভীর জঙ্গলের মাঝে অনেকটা জায়গা জুড়ে এয়ারফিল্ডের পরিত্যক্ত রানওয়ে। জঙ্গলে লুকানো এ এক রহস্যময় এয়ারফিল্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার অনেক গোপন যুদ্ধক্ষেত্র বানিয়েছিল, এটা তার মধ্যেই একটা। বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এখানেই তাদের গোপন ঘাঁটি বানায়। এখান থেকেই শত্রু দেশে আক্রমণ চালানো হতো। যুদ্ধ শেষ হলে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটির ব্যবহার বন্ধ করে দেয়। গভীর জঙ্গলের মাঝে প্রায় অনেকটা জায়গা জুড়ে ফাঁকা কংক্রিটের চাতাল, আর চারিদিকের পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর। এয়ারবেসে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথে আমরা এক জায়গায় দাঁড়ালাম। এখানে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে সবাই মিলে একটু চাটা খেলাম, একটু রেস্ট নিলাম। তারপর আবার আমাদের যাত্রা শুরু করলাম। এই ভদ্র মহিলাকে দেখুন, দেখা মুখটা। বেচারা সৌরভদার কাছ থেকে বাইকটা ছিনিয়ে নিয়ে ওনাকে পিলিয়ন বানিয়ে দিয়েছে। আর সৌরভদা ঠিক এভাবে, আর সৌরভদা ঠিক যে যে বাইক ছোটায় সে চুপচাপ পিলিয়ন হয়ে হাত গুটিয়ে বসে আছে। আমার যে কি কষ্ট, কি কষ্ট হচ্ছে, কি বলবো। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চললাম গনগনির উদ্দেশ্যে, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল দেখব বলে।
আমরা এখন পৌঁছলাম ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরের গনগনিতে। এখানে আমরা এখন দেখব গ্র্যান্ড ক্যানিয়ন। চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেই গ্র্যান্ড ক্যানিয়নে। এসো। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন বিশ্ববিখ্যাত, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা কজন জানি যে আমাদের এই বাংলাতেই আছে গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছেই অবস্থিত গনগনি, সেখানেই শিলাই নদীর ধারে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। প্রকৃতির এক আশ্চর্যজনক সৃষ্টি এই গিরিখাত। বর্ষার সময় এই গিরিখাতের ওপর দিয়ে শিলাবতী নদী বয়ে যায়। বর্ষা শেষ হলে জল নেমে গিয়ে গিরিখাতের আসল রূপ প্রকাশ পায়, তাই বর্ষাতে না আসাই ভালো। নদীর জলে ক্ষয়ের কারণে লাল মাটির এই গিরিখাতে সৃষ্টি হয়েছে। এই গিরিখাত দেখে মনে হয় কোনো শিল্পী এই মাটির দেওয়ালে ছেনি হাতুড়ি দিয়ে নানা ভাস্কর্য ফুটিয়ে তুলেছে। ফাইনালি গ্র্যান্ড ক্যানিয়নের সব থেকে উঁচুতে দাঁড়িয়ে রয়েছি আমি। দেখতেই পাচ্ছ একটা অসাধারণ ভিউ। পেরেছি, ফাইনালি উঠেছি। আমি একটু দেখাতে পারবো কি ভয়ঙ্কর রকম রাস্তা দিয়ে আমি উঠে এসেছি। জাস্ট এই খাড়াই থেকে উঠেছি, আমি জানি না নামতে পারবো কি না, এখানেই থাকবো। এই দাদা আমাকে খুব হেল্প করেছে। এটা হ্যালো বলো, কি নাম তোমার? সুমি। কোথা দিয়ে এসছো? ডোমজুর থেকে। ধুমঝুম থেকে। ভালো লাগছে? হ্যাঁ। তো ওরা আমাকে খুব হেল্প করেছে ওঠার জন্য, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট দেখো চারদিকটা। শিলাবতী নদীর ওপারে একটি গ্রাম আছে যার নাম ভিকনগর। এখানে একটা পৌরাণিক কাহিনীও আছে। কথিত আছে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন। একদিন যুধিষ্ঠির এই নদীর পাড়ে এক ব্রাহ্মণকে বসে কাঁদতে দেখেন। তার কাঁদার কারণ জিজ্ঞাসা করায় জানতে পারে নদীর ওপারে বক রাক্ষস নামে এক রাক্ষস থাকে। সে রোজ একজন করে মানুষ খায়, আজ তার পালা, তাই সে কাঁদছে। যুধিষ্ঠির এই কথা শুনে ভীষণ রেগে ভীমকে পাঠায় রাক্ষস বধ করার জন্যে। ভীমের সাথে প্রবল যুদ্ধ হয় রাক্ষসের। ভীম বকাসুরকে বধ করে। এই যুদ্ধের কারণেই নাকি এই ক্যানিয়নের সৃষ্টি হয়। কারণ যাই হোক না কেন, এই শিলাবতী নদীর ধারের এই গিরিখাতের সৌন্দর্যে আমি সত্যিই মুগ্ধ। গনগনি যাওয়ার জন্য তোমরা হাওড়া থেকে লোকাল ট্রেন পেয়ে যাবে, যেটা 3 ঘন্টা সময় নেবে। এছাড়া এক্সপ্রেস ট্রেনও আছে, তাতে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। এছাড়া যেসব ট্রেন খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া যায়, সেই সব ট্রেনে গড়বেতা নেমেই তোমরা পৌঁছে যেতে পারবে এখানে। এছাড়া হাওড়া স্টেশন ও ধর্মতলা থেকে প্রতিদিন মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় বাস চলাচল করে, তাতেও যেতে পারো। এখানে থাকার জন্য ছোট বড় অনেক হোটেলও রয়েছে, আবার দিনের দিনেও তোমরা ঘুরে আসতে পারো। এরপর ক্যানিয়ন থেকে বেরিয়েই আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম, কারণ অলরেডি 5টা বেজে গেছে, কারো লাঞ্চ হয়নি। খিদেতে পুরো পেটে ইঁদুর দৌড়োদৌড়ি করছে। লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে ছিল রুটি আর ডিম তড়কা, পেঁয়াজ। যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই একটু সিম্পলি লাঞ্চ করেছিলাম। ফুড ইজ অ্যামেজিং। নুনটা কম, বাট খেতে খুব ভালো লাগে, ফ্রেশ খাবারটা। তোমার কেমন লাগছে? তোর? একদিনের এই রাইডে আমি যে এত আনন্দ করব, এত কিছু দেখতে পাবো, সত্যি ভাবিনি। অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে উঠেছে। এরপর আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। ঘোরা টোরা সমস্ত কিছু হলো, বাদবাকি আজকে যা বলার আমার 2 দাদা আর আমার এই মিষ্টি বনুটা বলবে। চলো বলো। আজকে আমাদের রাইডটা আলটিমেটলি শেষ হতে চলেছে, এখনো শেষ হয়নি, আর কিছু কিলোমিটার এখনো বাকি আছে, তো আর কিছুক্ষণ শেষ হতে চলেছে। বাট আজকের দিনটা আমরা খুব ভালো কাটালাম একসাথে, মানে আমরা তো পরিবারের মতো, তো খুব সুন্দর আমরা আজকে দিনটা কাটালাম। এবং খুব শীঘ্রই আমি জানি যে বৃষ্টি আরেকটা ব্লগ নিয়ে আসবে, যেটা আরও সুন্দর একটা ডেস্টিনেশনে হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। তো আপনারা সেটার জন্য প্লিজ ওয়েট করুন এবং স্টে টিউনড অ্যাট দিস চ্যানেল। খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে। আমি মাইকটা হ্যান্ড ওভার করছি এখন টিনটিন দাকে। আচ্ছা, ভালো, আমাদের সত্যি ভালো হয়েছে ঘোরাটা। বৃষ্টির জ্বর নিয়ে কাঁপতে কাঁপতে তারপরেও ব্লগ করেছে এবং আমাদের সবাই সঙ্গে কন্টিনিউয়াসলি ভালোভাবে ছিল, হাসি মুখে। তা যাই হোক, ভালো করে চ্যানেলটা তো করবেন, সাবস্ক্রাইবটা করবেন এবং লাইক শেয়ার দুটোই করবেন। এবং আচ্ছা বৃষ্টি, এটা বলার জন্য ক পয়সা দিবি একটু বলে কথা রইলো, যেটা দিয়ে দিস। তো আজকের
ভিডিওটা আমরা এখানেই এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো ততক্ষণের থাকবেন। জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্রচুর হেসো, সবাইকে হাসিও, জীবনে হাসাটা খুব দরকার। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।